এবারে আমরা সকলে নিরাময় ল্যাবের নেটওয়ার্কের ওপর একটি তথ্যচিত্র দেখে নেব। পাহাড় ঘেরা ছোট্ট গ্রামের বাসিন্দা নির্মলা দেবী, বয়স 70-এরও বেশি। শরীরটা আজকাল প্রায় খারাপ থাকে। এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারকে দেখানোর পর বলা হলো রক্ত পরীক্ষা সহ আরও কিছু টেস্ট করাতে হবে। আগে যেহেতু পিএইচসিতে সব পরীক্ষা নিরীক্ষা করানোর সুবিধা ছিল না, সেক্ষেত্রে রোগীকে প্রাইভেট ল্যাব থেকে করাতে হতো। যেমন ছিল কষ্ট, তেমন খরচ হয়ে যেত। কিন্তু এখন থেকে পিএইচসিতে সব পরীক্ষা নিরীক্ষা করানোর পরিষেবা না থাকলেও আর যেতে হবে না প্রাইভেট ল্যাবে। রিপোর্ট পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হবে না। জনগণের দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটানোর লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে শুরু হতে যাচ্ছে মুখ্যমন্ত্রী নিরাময় ল্যাবরেটরির নেটওয়ার্ক। এই প্রকল্পের মূল ভিত্তি হল হাব অ্যান্ড স্পোক মডেল। হাব অ্যান্ড স্পোক ল্যাবরেটরি মডেলের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে রাজ্য স্তরের হাসপাতাল পর্যন্ত এখন সম্পূর্ণ বিনামূল্যে মিলবে 100-এরও বেশি রক্ত ও অন্যান্য পরীক্ষার সুযোগ। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে হবে সিবিসি, লিভার ফাংশন, কিডনি ফাংশন সহ 50-এরও বেশি বিভিন্ন প্রাথমিক পরীক্ষা। প্রশিক্ষিত রাইডাররা নির্ধারিত পিএইচসি থেকে নমুনা সংগ্রহ করে নিরাপদে পৌঁছে দেবেন নির্ধারিত হাব ল্যাবরেটরিতে, যাতে নমুনার গুণগত মান অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি প্রাথমিক হাব অর্থাৎ মহকুমা হাসপাতাল ও বিপিএইচইউ পর্যায়ে করা হবে থাইরয়েড ফাংশন, কার্ডিয়াক মার্কার, ইলেকট্রোলাইট ও অন্যান্য পরীক্ষা। এছাড়াও সেকেন্ডারি হাবে অর্থাৎ আইপিএইচএল জেলা হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে করা হবে কালচার, বডি ফ্লুইড পরীক্ষা, এনএএটি, ভাইরাল লোড এবং মলিকিউলার ডায়াগনস্টিক্সের মতো উন্নত পরীক্ষা। আর এজিএমসি ও জিবিপি হাসপাতালের এপেক্স ল্যাবে হবে হিস্টোপ্যাথোলজি, এন্ডোক্রাইনোলজি, ক্যান্সার মার্কার, ভাইরাল মার্কার সহ উচ্চ মূল্যের বিশেষ পরীক্ষাসমূহ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত সম্পন্ন হবে পরীক্ষা, আর ডিজিটাল ব্যবস্থায় রিপোর্ট পৌঁছে যাবে সরাসরি সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্রে। সুবিধাভোগীরা এখন নিজেদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র থেকেই সহজেই পরীক্ষার রিপোর্ট সংগ্রহ করতে পারছেন। এছাড়াও ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে তাদের আভা অ্যাকাউন্ট কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি রিপোর্ট পৌঁছে যাচ্ছে। ফলে চিকিৎসা পরিষেবা হয়ে উঠছে আরও দ্রুত, সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল। মুখ্যমন্ত্রী নিরাময় ল্যাবরেটরি নেটওয়ার্ক সুস্থ, শক্তিশালী ও আত্মনির্ভর ত্রিপুরার পথে এক নতুন অঙ্গীকার। স্টপ ডায়রিয়া কর্মসূচি আমাদের রাজ্যে ইতিমধ্যে 15 জুন থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি চলবে 31শে জুলাই পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা। আমি বিনম্রভাবে অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে একজন শিশুর হাতে ওআরএস কিট তুলে দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে বিনম্রের সঙ্গে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা স্বাস্থ্য দপ্তরের মাননীয় সচিব শ্রী কিরণ গিত্তে মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। सभी को नमस्कार। गोमती जिले में आज विभिन्न उन्नयनमूलक प्रकल्प का भित्ति स्थापन या उद्घाटन समारोह में उपस्थित राज्य के जनप्रिय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहा जी, इस मंच पर उपस्थित राज्य के फाइनेंस, आईटी, प्लानिंग, कोऑर्डिनेशन मिनिस्टर श्री प्रणजीत सिन्हा राय महोदय, यूथ अफेयर्स, स्पोर्ट्स, लेबर एवं अन्य दफ्तर के मंत्री श्री टिंकू राय जी,
गुमती जिला परिषद सभाधिपति श्री देबल देवराय जी, माताबरी असेंबली के एमएलए श्री अभिषेक देवराय जी, काकराबन असेंबली के एमएलए श्री जितेंद्र मुजुमदार जी एवं मंच पर उपस्थित सभी विशिष्टगण, मेरे सभी सहयोगी अधिकारी वृंद और यहाँ उपस्थित सभी सज्जन मंडली, आज बहुत सारे प्रकल्प का उद्घाटन होने जा रहा है। इसमें से आपने देखा कि स्वास्थ्य दफ्तर के जो 3 कार्यक्रम है उसका आज उद्बोधन हुआ, तो मैं इसके बारे में थोड़ा बोलना चाहूँगा। माननीय मुख्यमंत्री महोदय ने पिछले 4 साल में राज्य के स्वास्थ्य क्षेत्र में बहुत सारे बदलाव किए हैं। बहुत अच्छी तरीके से स्वास्थ्य परिसेवा प्रदान करने के लिए जो जरूरी कदम थे ये सभी उठाए हैं। इसमें अनेक गवर्नमेंट और प्राइवेट सेक्टर में मेडिकल कॉलेज, डेंटल कॉलेज, आयुर्वेदिक कॉलेज, होम्योपैथी कॉलेज, नर्सिंग कॉलेज, फार्मेसी, जितने मेडिकल एजुकेशन में संस्थाएं ज़रूरी है सभी का निर्माण किया गया। राज्य स्तर, जिला स्तर, महकुमा, पीएचसी में जो अस्पताल है ये सभी का निर्माण एवं सशक्तिकरण किया गया। आज जो हमने कार्यक्रम देखा मुख्यमंत्री निरामय आरोग्य अभियान, मुझे याद है कि 2 साल पहले सितंबर 2024 में जीबी हॉस्पिटल में कार्यक्रम हुआ था, स्टार एनसीडी प्रोग्राम, जो कि हमारे देश की जो मेडिकल फील्ड में रिसर्च वाली संस्था है, इंडियन काउंसिल फॉर मेडिकल रिसर्च ICMR और एम्स दिल्ली, इनके साथ हमने MOU साइन किया था। क्योंकि हमारे राज्य में अभी सबसे बड़ी समस्या क्या है, वो नॉन कम्युनिकेबल डिसीज़, मतलब सिंपल भाषा में जो हाइपरटेंशन है, ब्लड प्रेशर है, डायबिटीज़ है, कैंसर है। बहुत सालों पहले हम देखते थे कि मलेरिया, कॉलरा, ये सब टीबी वगैरह ये ज़्यादा रोग हुआ करते थे। अभी उसके बजाय ये लाइफस्टाइल की वजह से और हमारे जो जीवन में जो बदलाव आए हैं, जो खाने पीने में और एक्सरसाइज नहीं करने के कारण जो इतने सारे नॉन कम्युनिकेबल डिसीज़ होते हैं, उसके कारण ही करीब करीब 65% मृत्यु होती है। तो हमारे देश में पूरे 4 जिलों में इसका रिसर्च किया गया। उसमें महाराष्ट्र, आंध्र प्रदेश, हरियाणा और त्रिपुरा का समावेश था। तो पिछले 2 साल से इसमें रिसर्च किया गया और इसमें जो हमें फाइंडिंग्स मिले, इसके आधार पे जनवरी में हमने तेलियामुरा से इस कार्यक्रम का उद्बोधन किया था। जनवरी में हमने मुख्यमंत्री निरामय आरोग्य अभियान, हमने हर साल 15 लाख लोगों को जो 30 साल के ऊपर है हम उनका स्क्रीनिंग करेंगे। मतलब जो ब्लड प्रेशर है, डायबिटीज़ है, कैंसर है, हाइपरटेंशन है, उसके लिए स्क्रीनिंग करेंगे और स्क्रीनिंग करने के बाद उनको हम कार्ड देंगे। जैसे आपने अभी यहाँ देखा 3 कार्ड दिए हैं, तो ये कार्ड सभी 15 लाख लोगों को दिए जाएंगे जो 30 साल के ऊपर है। अगर सब कुछ ठीक मिला तो ग्रीन कार्ड दिया जाएगा। आपको हर साल उसको एक बार चेकअप करना है, लेकिन अभी कुछ नहीं मिला तो आपको अभी कुछ औषध खाने का ज़रूरत नहीं है। अगर आपको हलूद कलर का कार्ड मिला, येलो कार्ड, तो उसमें कुछ हमें पाया गया है, आपको हर 3 महीना में चेकअप करके कुछ मेडिसिन दिए जाएंगे, लेकिन कंट्रोल में है। लेकिन रेड कार्ड अगर दिया गया, किसी का बहुत ज़्यादा बीपी है, डायबिटीज़ है, तो उसको हम लोग इमीडिएट ट्रीटमेंट पर रखेंगे और उसको निरंतर निगरानी में रखेंगे। तो इस तरीके से पूरे देश में ये सबसे मतलब एडवांस्ड रिसर्च करके ये बड़ी मात्रा में लागू किया गया पहला कार्यक्रम है। और गुमती जिला में ही इसका रिसर्च हुआ था कि रिसर्च करने के लिए हमने जो 8 जिले उसमें से एक ही जिला चुना था, गुमती डिस्ट्रिक्ट। और इसमें जो टीम थी हमारे एम्स दिल्ली की, वो टीम के डॉक्टर भी यहाँ पे आज मौजूद है। तो मैं सभी गुमती जिला में जितने हमारे डॉक्टर्स और पैरामेडिकल स्टाफ थे, उन्होंने इस रिसर्च में भाग लिया, उनको मैं धन्यवाद देना चाहता हूँ। क्योंकि आपने जो इसमें रिसर्च किया, उस रिसर्च के भित्ति पे ही हमने ये पूरे राज्य में कार्यक्रम लॉन्च किया है।
अभी आज से इसका सेकेंड फेज होगा, तो हर साल हम लोग 15 लाख लोगों का स्क्रीनिंग करेंगे। दूसरा जो कार्यक्रम यहाँ पे लॉन्च होगा उसके बारे में वीडियो दिखाया गया, मैं उसमें ज़्यादा नहीं बोलना चाहता, लेकिन पहले हमारे अस्पताल में जो टेस्ट होते थे उसमें एक मर्यादा थी। हमारे पास लैब टेक्नीशियन नहीं थे, हमारे पास सभी ये टेस्ट करने के लिए लेबोरेटरी के इक्विपमेंट नहीं थे, और जो इसमें कंज्यूमेबल लगता है, उसमें एंटीजन लगते हैं, ये सभी नहीं थे। तो कुछ समय के लिए हमने इसको आउटसोर्स किया था, एक प्राइवेट लेबोरेटरी के जरिए हम लोग टेस्ट करते थे। लेकिन पिछले 4 सालों में माननीय मुख्यमंत्री महोदय के नेतृत्व में स्वास्थ्य दफ्तर ने डिस्ट्रिक्ट लेवल पे हमने इंटीग्रेटेड पब्लिक हेल्थ लैब IPHL बनाया है सभी जिला अस्पताल में, और सभी हमारे CHC PHC में हमने ब्लॉक में भी ऐसा लैब बनाया है। तो अभी हम बहुत सारी टेस्ट हम लोग PHC CHC में करते हैं या हमारे सिविल हॉस्पिटल में करते हैं, और जो ऊपर वाली जो टेस्ट है सभी जिला लेवल में करते हैं। अभी मैं यहाँ गुमती जिला अस्पताल में गया था, तो यहाँ पे 150 टेस्ट हम लोग यहीं पे करते हैं। सिर्फ 3-4 टेस्ट है, कैंसर के लिए बायोप्सी है या कोई हार्मोनल टेस्ट है जो कि रेयर होता है, वही सिर्फ हमें सैंपल अगरतला भेजना पड़ता है। तो हम चाहते हैं कि सभी की सभी टेस्ट यहाँ पे रहो और रिपोर्ट जल्दी मिले। आज का रिपोर्ट आज ही मिले या ज़्यादा से ज़्यादा वो रिपोर्ट कल मिले। और माननीय मुख्यमंत्री महोदय ने अभी डिजिटल हेल्थ के लिए भी काम करने के लिए हमें बोला गया है, जिसके ज़रिए हम लोग जो आपने एक बार सैंपल देने के बाद आपको टेस्ट रिपोर्ट लाने के लिए आपको अस्पताल में जाने की ज़रूरत नहीं है। जो आपका मोबाइल नंबर या ईमेल है उसमें हम लोग टेस्ट रिपोर्ट भेज देंगे। तो इस तरीके के 2 आज कार्यक्रम का यहाँ पे लॉन्च हुआ। तीसरा जो हमारे DM साहब ने इसका उल्लेख किया, जो त्रिपुरा सुंदरी सिविल हॉस्पिटल जो है वो पहले एक समय जिला अस्पताल हुआ करता था। गुमती जिला अस्पताल का निर्माण होने के बाद अभी हमारा सिविल हॉस्पिटल करके वो कार्यरत है, तो उसका पुनर्निर्माण करने का भी हमने आज भित्ति स्थापन हमने किया है। तो वो भी काम अगले 2 साल में पूरा हो जाएगा। और अभी मैंने जो जिला अस्पताल में आज मैंने देखा कि डेली यहाँ पे 600 पेशेंट आते हैं, 600-700 पेशेंट आते हैं। तो यहाँ पे करीब 550 पेशेंट का ट्रीटमेंट यहीं पे होता है, लेकिन 40-50 पेशेंट डेली यहाँ से अगरतला रेफर होते हैं। तो मैंने इसका पूरा अभ्यास किया आज कि कैसे हम लोग ये जो 40-50 पेशेंट जो डेली अगरतला में रेफर होते हैं उसको कैसे कम किया जाए। यहाँ पे कौन से विभाग में हमारे डॉक्टर या स्पेशलिस्ट नहीं है, क्या क्या ट्रीटमेंट यहाँ नहीं है। और अभी पिछले महीने माननीय मुख्यमंत्री महोदय दिल्ली गए थे, तो वहाँ पे हमारे नीति आयोग की मीटिंग हुई, तो उसमें निर्णय लिया गया कि हमारे प्रधानमंत्री जी का जो फंड है उस फंड के ज़रिए हमारे राज्य के लिए 3 MRI मशीन सैंक्शन की है। तो 1 MRI मशीन हमारे गुमती अस्पताल में होगी, वो हम लोग अगले 3 महीने में हम उसको यहाँ पे फिट करेंगे। आज हमने जाके यहाँ पे उसके लिए जो जगह चाहिए वो भी हमने फिक्स किया। क्रिटिकल केयर यूनिट जो हमारे हार्ट पेशेंट्स है जिनका हृदय का बीमारी है उसके लिए भी अगरतला जाना पड़ता था, यहाँ पे हमने 6 बेड का एक क्रिटिकल केयर यूनिट भी हमने यहाँ पे रेडी किया है। आने वाले कुछ दिनों में हम उसको चालू करेंगे। और भी यहाँ पे अब CT स्कैन में यहाँ पे कोई वेटिंग नहीं है, हम यहाँ पे 24 घंटा यहाँ CT स्कैन चलाते हैं, लेकिन अल्ट्रासोनोग्राफी में यहाँ देखा कि वेटिंग है, इसमें अगली डेट दी जाती है। तो हम लोग कोशिश करेंगे कि हम सिविल हॉस्पिटल अमरपुर, हमारे काकरावन, CHC और भी जो अन्य जगह है हम वहाँ पे अल्ट्रासोनोग्राफी स्टार्ट करने की कोशिश करेंगे। और यहाँ जो अल्ट्रासोनोग्राफी उसको हम 2 शिफ्ट में चलाएंगे ताकि इसमें वेटिंग हमारी कम हो जाए। और बाकी भी बहुत सारी चीज़ें हैं, आने वाले दिनों में हम कोशिश करेंगे कि जो गुमती जिला अस्पताल है हमारा विश्रामगंज से जो साउथ साइड है त्रिपुरा की, करीब हमारे 3 जिलों के लिए ये बहुत ही महत्वपूर्ण अस्पताल है। इसको हम लोग और आगे बढ़ाएंगे। माननीय फाइनेंस मिनिस्टर भी हमें बार बार बोलते हैं कि गुमती जिला अस्पताल हो या हमारा त्रिपुरा सुंदरी SDH हो, उसके बारे में उसको और सुदृढ़ करने के लिए वो बार बार निर्देश देते हैं। स्वास्थ्य दफ्तर हमारी यहाँ पे पूरी टीम जो CMO है, MS साहब भी आए हैं, तो हम लोग कोशिश करेंगे कि जो निर्देश हमें माननीय मुख्यमंत्री महोदय से मिले हैं कि रेफरल हमारा जिला स्तर से राज्य स्तर में कम होना चाहिए।
राज्य स्तर से बाहर भी कम होना चाहिए। इसमें काफ़ी कटौती आई है, लेकिन इसको हर पेशेंट को अपने मकान के नज़दीक ही, जितना नज़दीक हो उतना नज़दीक सभी परिसेवाएं मिले, उसके लिए हम कोशिश करेंगे। धन्यवाद, नमस्कार। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে এই তথ্যমূলক আলোচনা সকলের সামনে তুলে ধরার জন্য। আজকের এই দিন আমাদের উদয়পুরবাসীর কাছে সত্যি একটি গৌরবময় দিন। আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে প্রায় 99 লক্ষ অর্থাৎ প্রায় 100 কোটি টাকা বিনিয়োগে আজ 10টি প্রকল্পেও তার শুভ ভিত্তিপ্রস্তর এবং শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। আমরা আপনাদের জানিয়ে অত্যন্ত আনন্দিত হব। আজকের প্রথমে আমরা শুভ উদ্বোধন উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ভগ্নী নিবেদিতা ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সিনথেটিক ফুটবল ট্রাফ তার উদ্বোধন এবং উদয়পুর এসডিএম অফিস কমপ্লেক্সের টাইপ 3 6টি স্টাফ কোয়ার্টার তার আনুষ্ঠানিক শুভ সূচনা। এই 4টি প্রকল্পের এবারে আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রিমোটের বুতাম টিপে। ত্রিপুরা সরকার গর্বের সঙ্গে উপস্থাপন করছে 4টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন, যা অলংকৃত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। প্রথম প্রকল্প উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, যার মূল্য 7,82,00,000 টাকা বাস্তবায়ন করছে গ্রামোন্নয়ন দপ্তর। বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে নির্মিত এই নতুন শিক্ষা ভবনটি নিয়ে আসছে আধুনিক শ্রেণীকক্ষ, স্মার্ট ক্লাসরুম, বিজ্ঞান গবেষণাগার এবং অটল টিঙ্কারিং ও আইসিটি ল্যাব, সঙ্গে প্রশাসনিক কক্ষ ও অন্যান্য প্রয়োজনীয় সুবিধা। এটি 2200-এরও বেশি শিক্ষার্থীর জন্য এক সমৃদ্ধ শিক্ষার পরিবেশ গড়ে তুলছে এবং মিশন 100-এর অধীনে গুণগত সিবিএসই শিক্ষাকে শক্তিশালী করছে। দ্বিতীয় প্রকল্প ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, যার মূল্য 1,48,00,000 টাকা বাস্তবায়ন করছে ত্রিপুরা রাজ্য গৃহ নির্মাণ পর্ষদ। এটিও বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে। এই নতুন শিক্ষা ভবনটি অতিরিক্ত শ্রেণীকক্ষ ও উন্নত শিক্ষা সুবিধা যোগ করছে, সিবিএসই পাঠ্যক্রমকে সহায়তা দিচ্ছে এবং মিশন 100-এর অধীনে শিক্ষার্থীদের শিক্ষণ শেখার পরিবেশকে আরও উন্নত করছে। তৃতীয় প্রকল্প রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি ফিফা মান সম্পন্ন সিনথেটিক ফুটবল টার্ফ, যার মূল্য 5,80,00,000 টাকা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীনে। এই প্রকল্পে রয়েছে ফিফা মান সম্পন্ন সিনথেটিক টার্ফ, গোল পোস্ট, কর্নার ফ্ল্যাগ, প্রবেশদ্বার সহ চেন লিঙ্ক বাউন্ডারি, ইন্টারলকিং পেভার ব্লক পথ এবং আচ্ছাদিত নিকাশি ব্যবস্থা। সম্পূর্ণ হয়ে দপ্তরের হাতে হস্তান্তরিত এই প্রকল্পটি ফুটবলের প্রসার ও গোমতী জেলা জুড়ে ক্রীড়া প্রতিভা বিকাশের জন্য আধুনিক পরিকাঠামো প্রদান করছে। চতুর্থ প্রকল্প উদয়পুরের এসডিএম অফিস অন্তর্গত 6টি টাইপ 3 কর্মচারী কোয়ার্টার নির্মাণ, একটি G+3 আবাসিক ভবন, যার মূল্য 2,23,00,000 টাকা বাস্তবায়ন করছে গ্রামোন্নয়ন দপ্তর। এটি সরকারি আধিকারিকদের জন্য গুণগত আবাসন প্রদান করছে, প্রশাসনিক পরিকাঠামোকে শক্তিশালী করছে এবং গোমতী জেলায় জনসেবা প্রদানকে আরও উন্নত করছে। 4টি প্রকল্প, 17 কোটিরও বেশি টাকার বিনিয়োগ, একটি অভিন্ন স্বপ্ন, শিক্ষা, সুযোগ এবং এক আত্মনির্ভর ত্রিপুরার। ত্রিপুরা সরকার একসঙ্গে করছি এক উজ্জ্বল আগামী। অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা এগিয়ে যাব ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের দিকে। উদয়পুর মহকুমা হাসপাতালের সম্প্রসারণ এবং আধুনিক G+4 তলা হাসপাতাল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, আরডি দ্বিতীয় সার্কেলের সুপারিনটেন্ডিং
ইঞ্জিনিয়ারের কার্যালয় এবং আরডি উদয়পুর বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কার্যালয়ের আধুনিক প্রশাসনিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোমতী যাত্রীনিবাস থেকে জাতীয় সড়ক NH-08 পর্যন্ত ডাকবাংলো সড়কের প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোমতী জেলার নতুন জেলা শ্রম দপ্তরের কার্যালয় এবং উদয়পুরে ডিজিটাল লেবার চক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, কাকরাবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আধুনিক সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন। আমি আবারও বিনম্রভাবে অনুরোধ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে বোতাম টিপে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। গোমতী জেলার উন্নয়নের পথে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, সড়ক, শ্রমকল্যাণ ও ক্রীড়াক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের রূপায়ণ করছে ত্রিপুরা সরকার, যার ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। গোমতী জেলার উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের জন্য একটি নতুন G+4 ভবনের প্রস্তাবিত রূপরেখা। প্রায় 43 কোটি 16 লক্ষ টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে এই আধুনিক হাসপাতাল ভবন নির্মিত হবে। বিদ্যুৎ, নিকাশি, অগ্নি নির্বাপন, মেডিকেল গ্যাস পাইপলাইন ও লিফট সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে এই ভবনে, যা গোমতী জেলার স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম উচ্চ বিদ্যালয়ের জন্য একটি নতুন আধুনিক শিক্ষা ভবনের প্রস্তাবিত নকশা। প্রায় 14 কোটি 74 লক্ষ টাকা ব্যয়ে গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে এই বিদ্যালয় ভবন নির্মিত হবে। অতিরিক্ত শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার, স্মার্ট ক্লাসরুম ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। উদয়পুরে অধীক্ষণ ও নির্বাহী প্রকৌশলী দপ্তরের জন্য একটি সুসংহত G+4 কার্যালয় ভবনের প্রস্তাবিত রূপরেখা। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্বাহী প্রকৌশলী, গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে এই ভবন গড়ে উঠবে। অধীক্ষণ প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও উপবিভাগীয় আধিকারিকের কার্যালয় এবং সম্মেলন কক্ষ সহ একটি সমন্বিত প্রশাসনিক ভবন হিসেবে গড়ে উঠবে এটি, যা কাজের সমন্বয় আরও বাড়াবে। গোমতী যাত্রীনিবাস থেকে জাতীয় সড়ক 8 পর্যন্ত ডাকবাংলো রোডের সম্প্রসারণ ও শক্তিশালীকরণের একটি প্রস্তাবিত রূপরেখা। প্রায় 4 কোটি 71 লক্ষ টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের মাধ্যমে এই রাস্তা সম্প্রসারিত ও মজবুত করা হবে। বিটুমিনাস কংক্রিট রাস্তা, RCC নিকাশি নালা, রাস্তার দাগ চিহ্নিতকরণ ও ট্রাফিক সাইনেজ সহ এই সড়ক যাতায়াত আরও নিরাপদ ও মসৃণ করে তুলবে। উদয়পুরে জেলা শ্রম ভবন ও ডিজিটাল লেবার চৌকের প্রস্তাবিত নকশা শ্রমিকদের জন্য এক নতুন দিগন্ত। প্রায় 3 কোটি 9 লক্ষ টাকায় শ্রম ভবন এবং 27 লক্ষ টাকায় লেবার চৌক নির্মিত হবে, যথাক্রমে TIDC ও উদয়পুর পুর পরিষদের মাধ্যমে। শ্রম, কর্মসংস্থান ও কারখানা দপ্তর একই ছাদের তলায় আসবে। সাথে থাকবে শ্রমিকদের জন্য নিরাপদ বিশ্রামস্থল, পানীয় জল, শৌচাগার ও ডিজিটাল নিবন্ধনের সুবিধা। গোমতী জেলার কাকরাবন উচ্চ বিদ্যালয়ে একটি আধুনিক সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের প্রস্তাবিত পরিকল্পনা। প্রায় 6 কোটি 72 লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের মাধ্যমে এই ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠবে। সিনথেটিক টার্ফ, সীমানা প্রাচীর, RCC নিকাশি ও পায়ে চলা পথ সহ এই মাঠ গোমতী জেলার যুব সমাজের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। সব মিলিয়ে গোমতী জেলায় প্রায় 82 কোটি 70 লক্ষ টাকা ব্যয়ে 6টি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হল। এই প্রকল্পগুলির সফল ও সময়মতো বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বিকশিত ভারতের লক্ষ্যে ত্রিপুরার অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে। সমৃদ্ধ ত্রিপুরা, বিকশিত ভারত। এবারে আমি বিনম্রভাবে অনুরোধ জানাবো ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া, শ্রম এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী
শ্রী টিঙ্কু রায় মহোদয়কে আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য। সকলকে নমস্কার। আজ গোমতী জেলায় প্রায় 100 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং পাশাপাশি শিলান্যাস অনুষ্ঠান ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো। এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, মঞ্চে রয়েছেন প্রণয় সিংহ রায় মহোদয়, এই গোমতী জেলারই আরকেপুরের আপনাদের জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী, মঞ্চে উপস্থিত রয়েছেন দেবল দেবরায় মহোদয়, সভাধিপতি গোমতী জেলা পরিষদ, রয়েছেন অভিষেক দেবরায় মহোদয়, মাতাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি মাননীয় বিধায়ক, রয়েছেন জিতেন মজুমদার মহোদয়, মাননীয় বিধায়ক কাকরাবন, মঞ্চে রয়েছেন সবিতা নাগ মহোদয়া, মাননীয় সমাজসেবিকা, মঞ্চে রয়েছেন কিরণ গীতে মহোদয়, রয়েছেন প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, রয়েছেন সাজু ওয়েদ মহোদয়, রয়েছেন ঋষভ আইপিএস, রয়েছেন বিশ্বজিৎ পাল মহোদয়, রয়েছেন শীতল চন্দ্র মজুমদার মহাশয় এবং আজকের এই অনুষ্ঠানে যিনি কনভেনার রিঙ্কুলাল আইএস ডিএমএন কালেক্টর এবং আপনারা মিডিয়ার বন্ধুরা এবং আমার মায়েরা দিদিরা যারা উপস্থিত হয়েছেন, যুব বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে কয়েকটা কথা বলেই শেষ করব। মাননীয় মন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনারা আলোচনা রাখবেন। আজকের দিন আমাদের গোমতী জেলার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন এবং আজকের দিনেই আমরা একটা অনুমান করতে পারছি যে এই রাজ্য সরকার মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে একসঙ্গে দেখুন 100 কোটি টাকার এই বিভিন্ন প্রকল্প আমরা ভার্চুয়ালি উদ্বোধন করছি। আপনারা ভাবতে পারেন ভার্চুয়ালি কেন? ইতিমধ্যে আমাদের রাজ্যে এতগুলো প্রকল্প, এতগুলো কাজ হচ্ছে একসঙ্গে এই লাস্ট কয়েক বছর ধরে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এগুলো উদ্বোধন করতে যান একটা একটা করে, তাহলে অন্য কাজ আর সচিবালয়ে করা যাবে না। আমার বিধানসভায়, আমি যে বিধানসভা থেকে আসি চণ্ডীপুরে, গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে প্রায় 200 কোটি টাকার এরকম বিভিন্ন প্রকল্প তিনি শিলান্যাস করে এসেছেন। এইভাবে প্রত্যেক জেলাতে প্রত্যেক মাসে আমরা 100 কোটি 200 কোটি টাকার এরকম বিভিন্ন প্রকল্প একসঙ্গে করে সেগুলোর উদ্বোধন করা হচ্ছে এবং শিলান্যাস করা হচ্ছে। এতে প্রমাণ করে যে বিকশিত ভারতের যে স্বপ্ন মাননীয় নরেন্দ্র মোদীজি বলছেন এবং সেই তাল মিলিয়ে সেই বিকশিত ভারত অর্থাৎ গোটা ভারতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের রাজ্য এগোচ্ছে, তার প্রমাণ যে একসঙ্গে এতগুলো আমরা শিলান্যাস করছি। আমাদের রাজ্যে 10,300টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। আমরা শুধু গত বছর 1 বছরে আমরা প্রায় 1000 অঙ্গনওয়াড়ি সেন্টার বানিয়েছি। তো বলুন, এই 1000 অঙ্গনওয়াড়ি সেন্টার যদি আমরা কোনো মন্ত্রীরা গিয়ে উদ্বোধন করতে হয়, তাহলে কতদিন যেতে হবে, কতবার যেতে হবে? এর জন্য এগুলো আজ ভার্চুয়ালি উদ্বোধন হয়, কারণ এত বেশি কাজ হচ্ছে। প্রায় 13,500 কোটি টাকার শুধুমাত্র রোড রাস্তার পরিকাঠামো হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে গোটা রাজ্যে। সেটা শুধুমাত্র উত্তর জেলা বা দক্ষিণ জেলা গোমতী নয়, গোটা রাজ্যে আজকে দেখলেন এখানে রাস্তা 13,000 কোটি টাকা, 13,000 কোটি টাকারও বেশি রাস্তার কাজ হয়েছে। প্রধানমন্ত্রী আবাস 7,000 কোটি টাকারও বেশি টাকা গিয়েছে আমাদের বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে। এই বিশাল পরিমাণ পরিকাঠামো উন্নয়ন রাজ্যে শুরু হয়েছে এই কর্মযোগ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আজকে আমাদের এই উদয়পুরে গোমতী জেলায় অনেকগুলো আমরা যেগুলো আজকে আপনারা দেখলেন আমাদের রমেশ স্কুল মাঠে, যেটা ফুটবল সিনথেটিক টার্ফ আমরা আজকে উদ্বোধন হলো এবং কাকরাবনে আরেকটা শিলান্যাস হলো। এই মাঠগুলোতে আজকে যেটা মাঠ আমরা উদ্বোধন করলাম, এখানেই গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ডেডিকেটেড এখানে ফুটবল কোচিং সেন্টার হবে। আমরা একজন কোচ দেব ফুটবলের, যেন আমাদের এই গোমতীর যারা উদয়পুরে বসবাস করে এই এলাকার ছেলেমেয়েরা সেখানে যেন প্রশিক্ষণ নিতে পারে। একটা আধুনিক মাঠ তৈরি হয়েছে, সেখানে তার যেন আমাদের ছেলেমেয়েরা লাভ উঠাতে পারে। পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের যুব বিষয়ক ক্রীড়া দপ্তর থেকে এখানে একটা হোস্টেল তৈরি হচ্ছে। এখানে যুব আবাস, যেখানে 100 ছেলে এবং 100 মেয়েরা থাকতে পারবে, এরকম যুব আবাস অলমোস্ট কমপ্লিটের পথে, হয়তো 1-1.5 মাস 2 মাসের মধ্যে সেটারও উদ্বোধন হবে এবং সেখানে একটা ইনডোর হলও তৈরি হচ্ছে। তো অনেকগুলো আমাদের ক্রীড়া পরিকাঠামো এখানে তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন এখানে আমাদের শ্রম দপ্তর থেকে একটা অফিস বিল্ডিং, জেলা কার্যালয়, এখানে আমরা আজকে তার শিলান্যাস হলো। প্রায় 3,9,00,000 টাকা ব্যয় সেই অফিস হবে।
এই অফিসটা যখন ছিল না, এখানে বর্তমান সময় কি আমাদের অফিস চলে, আমাদের এমপ্লয়মেন্ট অফিসটা একটা বিল্ডিংয়ে চলছে ভাড়া বাড়িতে, আবার আমাদের ফ্যাক্টরি অ্যান্ড বয়লার্স আর একটা বিল্ডিংয়ে কাজ চলছে, এবং আমাদের লেবার ইন্সপেক্টর একটা জায়গায় বসেন, অর্থাৎ তিনটা জায়গায় আমাদের এই লেবার অফিসগুলো চলছে। এগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসলে যেমন আমাদের ব্যবসায়ীরা যারা শ্রম বিষয়ে যাদের সম্পর্কিত অফিসে কাজ করতে হয় তাদের জন্য সুবিধা হবে, শ্রমিকদের জন্য সুবিধা হবে, যারা কলকারখানা ফ্যাক্টরি করতে চান, ফ্যাক্টরি বয়লার্সের কাগজপত্র করতে চান তাদের জন্য সুবিধা হবে, তারাও সেখানে গিয়ে এক ছাদের তলেই সমস্ত কাজ করতে পারবে। এবং এখানে একটা লেবার চক আপনারা শুনেছেন বলা হয়েছে, লেবার চক অর্থাৎ আমাদের শ্রমিক ভাইয়েরা যখন কাজের খোঁজে তারা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তারা বসেন, তাদের জন্য একটা জায়গা নির্ধারণ করা, সেখানে তারা বসবে, তাদের জন্য একটা শেড থাকবে, সেখানে তারা বসবে এবং শহরের যাদের শ্রমিকের দরকার হবে সেখান থেকে আনা যাবে এবং তারা একটা ভালো সুন্দর পরিবেশে বসার জায়গা থাকবে, এরকম একটা লেবার চক তৈরি হবে। তো এই কাজগুলো আজকে আমরা এখানে কয়েকটা শিলান্যাস হলো এবং উদ্বোধন হলো। আমরা স্পোর্টসে আপনারা শুনলে খুশি হবেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু একজন ক্রীড়াপ্রেমী এবং তিনিও একজন ক্রীড়াবিদ ছিলেন ওনার ছাত্র জীবনে, এবং এর জন্য কি হয়েছে, আমি একজন ক্রীড়ামন্ত্রী হিসাবে আমার এই কাজ করতে গিয়ে বা অর্থ পেতে গিয়ে বেশি সুবিধা হচ্ছে। এর জন্য আমরা ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি, যেমন মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম, মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্ট স্কিম। এই যে স্কিমগুলোর মাধ্যমে শুধু নামকরণ হয়নি, এগুলোতে আমরা ছেলে মেয়েদেরকে সুবিধা দিতে পেরেছি। আমাদের রাজ্যে একটা সময় যারা ছেলেমেয়েরা খেলাধুলা করতো এরা বাইরে যেত, কোনো কারণে যদি দুর্ঘটনাগ্রস্ত হতো সেই সব সময় ছেলেমেয়েরা আবারও পুনরায় মাঠে নামবে, খেলবে, তার কোনো আর্থিক সাহায্য বা চিকিৎসার জন্য কোনো সুবিধা ছিল না। আমরা এই সমস্ত স্কিমের মাধ্যমে তাদের জন্য এখন ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যায় কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে আমরা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারি, তাদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত আমরা চিকিৎসার সুবিধা দিই। এবং যে সমস্ত প্রতিভাবান ছেলেমেয়েরা যারা ভালো খেলতে পারে, এই রাজ্যের থেকে ভালো সুনাম অর্জন করেছে, বহিরাজ্যে বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে কোনো মেডেল জিতেছে, তাদেরকে আরও ভালো প্রশিক্ষণের জন্য কিন্তু আমরা ট্যালেন্ট সার্চ স্কিমে 5 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি। প্রত্যেক বছর স্কুল স্তরে যে সমস্ত টুর্নামেন্ট হয়, অর্থাৎ যেগুলো আমাদের ন্যাশনাল লেভেলে স্কুলের বাচ্চারা গিয়ে পার্টিসিপেট করে, সেখানে যারা গোল্ড মেডেল জিতছে তাদেরকে 1 লক্ষ টাকা আমরা উপহার দিচ্ছি, যারা ব্রোঞ্জ মেডেল জিতছে 25,000 টাকা, যারা সিলভার জিতছে 50,000 টাকা, তাদেরকে আমরা সাহায্য করছি। এই যে ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাপোর্ট করা, তাদেরকে আরও উৎসাহিত করা, তারা যেন ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারে। এবং পরিকাঠামোগতভাবে আমরা অন্যান্য রাজ্যের তুলনায়, উত্তর পূর্বাঞ্চল নয়, দেশে এরকম যত ছোট রাজ্য আছে তার থেকে কোনো অবস্থা আমরা কম নয়। আজকে যে সিনথেটিক যে ফুটবল ট্রাফটা আমরা উদ্বোধন করলাম, ইতিমধ্যে ট্রাইবাল ওয়েলফেয়ার এবং আমাদের স্পোর্টস দপ্তর মিলে প্রায় 15খানা মাঠ কমপ্লিট হয়েছে। 2টো অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে, হকি মাঠ রয়েছে আমাদের এখানে, এবং বিভিন্ন ছোট ইনডোর হলগুলো অসংখ্য অগণিত। আগে শুধু এগুলো আগরতলাতে ছিল, আজকে আগরতলা নয়, আজকে গোটা রাজ্যে রয়েছে। শ্রমিকদের কথা বলেই আমি শেষ করব। আমাদের এই সরকার আসার পরে আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়ন হোক, শ্রমিকরা তার নিজের পায়ে দাঁড়াক, এই ধরনের অসংখ্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে আপনারা শুনেছেন হয়তো একটা নির্মাণ শ্রমিক বোর্ড রয়েছে। এই নির্মাণ শ্রমিক বোর্ডে যেখানে একটা সময় আমাদের রাজ্যের যারা শ্রমিকরা যারা বিভিন্ন সুবিধায় আবেদন করতো, সেখানে আমরা এই সরকার আসার পর যে পরিমাণ আমরা পয়সা তাদেরকে বাড়িয়েছি সেটা আমি আপনাদের সামনে বলতে চাই। যেমন এখানে এডুকেশনের জন্য আমাদের শ্রমিকদেরকে তখনকার সময় 5,000 টাকা দেওয়া হতো, বর্তমান সময় আমরা 20,000 টাকা। কোনো ছেলে মেয়ে যদি শ্রমিক পরিবারে অর্থাৎ নির্মাণ শ্রমিক পরিবারে কাজ করে, তাদের ছেলেমেয়েরা যখন আবেদন করে আমাদের দপ্তরে, আমরা কলেজে ভর্তি হতে গেলে 20,000 টাকা তাদেরকে সাহায্য করে থাকি। এবং নির্মাণ শ্রমিকের পরিবারে কোনো মেয়ে বিয়ে দেবে, ধরুন ওই পরিবারের ভদ্রলোক নির্মাণ শ্রমিকে কাজ করেন, রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিংয়ের কাজ করেন, তার মেয়ে বিয়ে হবে, তাহলে তাকে আগে 10,000 টাকা দেওয়া হতো 2018 আগে, বর্তমান সময় আমরা 50,000 টাকা দিয়ে থাকি বিয়ের জন্য। বা যিনি রাজমিস্ত্রি কাজ করেন, মহিলা কাজ করেন, উনাকে আমরা 50,000 টাকা দিয়ে থাকি। আগে মাতৃত্বকালীন সুবিধা 5,000 টাকা পেত, এখন 8,000 টাকা দিই আমরা। আগে চিকিৎসার জন্য 50,000 টাকা দিত, বর্তমানে 5 লক্ষ টাকা দিই। আপনারা বলতে পারবেন যে আমি হয়তো এটা আপনাদেরকে পলিটিক্যাল কথা বলছেন, আপনাদের সরকার অমুক সরকার, এরকম নয়। শুধুমাত্র আপনারা ধারণা করুন এই সরকার
এইভাবে জনকল্যাণমুখী এবং শ্রমিক কল্যাণমুখী কাজ করছে তার এক দুটা উদাহরণ। যেখানে মাত্র 50,000 টাকা চিকিৎসার জন্য দেওয়া হতো, আজকের দিনে আমরা 5 লক্ষ টাকা দিই। একজন নির্মাণ শ্রমিক সাধারণ রোগে যদি মারা যেত 60 বছরের আগে, তাহলে তাকে আগে মাত্র 20,000 টাকা দেওয়া হতো, এখন আমরা 2 লক্ষ টাকা দেই। এবং কোনো দুর্ঘটনাজনিত কারণে, ধরুন কোনো রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার কোনো কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়ে 60 বছর আগে তিনি মারা যান, আগে শুধুমাত্র 40,000 টাকা দেওয়া হতো তাকে, আজকের দিনে আমরা 4 লক্ষ টাকা দিই। তো এই ধরনের অসংখ্য সুবিধা। আপনারা জানেন আমাদের রাজ্যে প্রায় 50খানার উপরে চা বাগান রয়েছে। চা শ্রমিক যারা ছিল আমাদের রাজ্যে, যাদেরকে মজুরি মাত্র ছিল তাদের, আমাদের রাজ্যে এই সরকার আসার আগে 2018 সালের আগে 105 টাকা, আজকের দিনে আমরা সেখানে 204 টাকা মজুরি দিই। এই শ্রমিক যারা, চা শ্রমিক যারা, আমাদের রাজ্যে প্রায় 8,000-এর উপরে চা শ্রমিক পরিবার আছে যাদের জমির পাট্টা ছিল না। জমি না থাকার কারণে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পেত না। আমাদের সরকার এসে 4,500 পরিবারকে ইতিমধ্যে জমির পাট্টা দিয়েছে, 5,000 পরিবারকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দিয়েছে, এবং এই রেশন কার্ড এবং তাদের জমির পাট্টা পাওয়ার কারণে আজ প্রধানমন্ত্রী আবাস, জল জীবন মিশনে জলের কানেকশন, ইলেকট্রিসিটি এবং সার্বিক অন্যান্য 5টা পরিবার যে ধরনের সুবিধা পায়, সমস্ত সুবিধা তারাও পাচ্ছে, তারাও আজ মাথা তুলে বাঁচার অধিকার পেয়েছে। তো যাই হোক, আমাদের এই সরকার একদিকে যেমন আমাদের ছাত্রছাত্রী এবং খেলোয়াড়দের কথা ভাবছে, তেমনি শ্রমিকদের জীবনমান উন্নয়ন সেই ভাবনায় এগোচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী সহ মঞ্চে যারা রয়েছেন তাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জানাই মহোদয়কে ওনার এই মূল্যবান আলোচনার জন্য। যক্ষ্মা রোগীর বিরুদ্ধে লড়াইয়ে কিছু মানুষ অসাধারণ সাহস এবং দৃঢ়তা দেখিয়েছেন। তারা শুধু নিজেদের রোগ থেকে মুক্ত পাননি, বরং অন্যদেরও অনুপ্রাণিত করেছেন। আজ আমরা স্বাস্থ্য দপ্তর তাদের যক্ষ্মা চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দিচ্ছি। এবারে আমরা 4 জন যক্ষ্মা চ্যাম্পিয়ন যারা বিভিন্নভাবে যক্ষ্মা রোগকে হার মানিয়ে আজ সুদৃঢ় হয়েছেন, আমরা 4 জনকে এই মঞ্চে সম্বর্ধিত করব। আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে টিবি চ্যাম্পিয়ন্সদের হাতে তাদের সার্টিফিকেট এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য। এরপরে আমরা এগিয়ে যাব আশা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানের দিকে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা মেরুদণ্ড হলেন আমাদের আশা কর্মীরা। তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার ফলে স্বাস্থ্য পরিষেবা আজ প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাচ্ছে। অসংক্রামক রোগ এনসিডি নিয়ন্ত্রণে এই কমিউনিটিকে সুস্থ রাখতে তাদের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই মহতী অনুষ্ঠানের মঞ্চে আমরা 3 জন আশা কর্মীকে সম্মাননা প্রদান করব। সম্মাননা হাতে তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়। আপনাদের সকলের কাছে করতালি চেয়ে নেব এই সুন্দর একটি মুহূর্তের জন্য। এবারে 3 জন আশাকর্মীকে সম্বর্ধিত করছি এই অনুষ্ঠান মঞ্চে। অসংখ্য ধন্যবাদ জানাই। এবারে আমরা স্টার এনসিডি আমরা ডেকে নিচ্ছি 2 জন স্টার এনসিডি যারা রয়েছেন তাদেরকে আমরা এই মঞ্চে সম্বর্ধিত করব।
দিল্লি এইমসের দুজন প্রতিনিধি স্টার এনসিডি টিমের সঙ্গে যারা কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত, সমাজের এনসিডি পেশেন্টদের যারা প্রতিনিয়ত সাহস জুগিয়ে আসছেন অসংখ্য নিজেদের ধন্যবাদ। সুস্থ রাখার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, এবং তারই সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের। আমরা এবারে বিনম্রের সঙ্গে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী, অর্থ পরিকল্পনা ও সমন্বয়, তথ্য ও প্রযুক্তি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয়কে ওনার মূল্যবান আলোচনা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য। আজকে গোমতী জেলার উদয়পুর মহকুমার আরও একটি সুবর্ণ দিন আমাদের কাছে, যা কিছুক্ষণ আগে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত দিয়ে প্রায় 11টি নতুন প্রজেক্ট শুভ উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সরকারের অনারেবল মিনিস্টার, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, লেবার, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মাননীয় শ্রী টিঙ্কু রায় মহোদয়। গোমতী জেলার মাননীয় সভাধিপতি শ্রীযুক্ত দেবল দেব রায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের সকলের প্রিয় জনপ্রিয় বিধায়ক অভিষেক দেব রায় মহাশয়। ঠিক তেমনি আমাদের কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহাশয়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট সবিতা নাগ মহোদয়া, এবং হেলথ ডিপার্টমেন্ট, পিডব্লিউডি এটসেট্রা ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি ত্রিপুরা সরকারের শ্রী কিরণ গিত্তেজি, এবং ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এটসেট্রা ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী মহাশয়, এবং অ্যাডিশনাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তথা এমডি এনএচএম শ্রী সাজু ওয়াইজি, এবং শ্রী বিশ্বজিৎ পাল মহাশয়, টিসিএস অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী শীতলচন্দ্র মজুমদার, যিনি আজকে সভাপতিত্ব করছেন, অনারেবল চেয়ারপারসন উদয় মিউনিসিপ্যাল কাউন্সিল, এবং আমাদের গোমতী জেলার মাননীয় জেলা শাসক, যিনি কয়েকদিন যাবৎ এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ওনার সমস্ত টিমকে নিয়ে যিনি করছেন, তিনি রিঙ্কু লাথেরজি, এবং এসপি গোমতী জেলা, এবং সেই সঙ্গে উপস্থিত এই উদয়পুর মহকুমার বিভিন্ন পর্যায়ের যারা জনপ্রতিনিধিরা আছেন, এবং উপস্থিত মা বোনেরা, ভাইয়েরা, মাননীয় শিক্ষক শিক্ষিকারা, হেলথ ডিপার্টমেন্টের যারা কার্যকর্তা আছেন, সেই সঙ্গে সাংবাদিক বন্ধুগণ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে
যেটি 11টি প্রকল্পের শুভ উদ্বোধন হলো। এর সম্বন্ধে বিস্তারিত কথা সকলে বলেছেন, কিন্তু আজকে আমাকে মনে স্মরণ করে দিতে হয়, এবং এই দুটি যদি না বলা হয় তাহলে আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যব্যাপী, শুধুমাত্র উদয়পুর নয়, শুধুমাত্র গোমতী জেলা নয়, আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুবাবু সবটাই ডিটেলস বলেছেন। আমরা সরকারে আসার আগে তৎকালীন যারা সরকারে ছিল দীর্ঘ 20 বছর এক নাগারে, তৎকালীন সময়ে রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে অবস্থান ছিল তখন 3000 কোটি টাকার আশপাশ, এর বেশি নয়। আমাদের সরকার আসার পর থেকে ক্রমান্বয়ে আজকে সেখানে ইনফ্রাস্ট্রাকচার সর্বরকমভাবে প্রায় 8000 কোটি টাকার উপরে আমরা আজকে আমাদের কাজ হচ্ছে সারা রাজ্যব্যাপী। তারই প্রতিফলন রাজ্যের সব কটা জেলা, 8টা জেলাতে কি স্বাস্থ্য দপ্তর, কি শিক্ষা দপ্তর, কি স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, এবং সমস্ত ক্ষেত্রে যে ধরনের ডেভেলপমেন্ট শুরু হয়েছে সেটা আজকে সকলের কাছে এটা বলার অপেক্ষা থাকে না, সবাই জানে। আমি উদয়পুরে আজকে যে 11টা প্রজেক্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমি জাস্ট একটু স্মরণ করে দিতে চাই। আমার মনে আছে যখন এই রাজস্বী এই হলের উদ্বোধন হয় 2013-14 দিকে, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মানিক সরকার মহাশয়। এখানেই বাইরে প্যান্ডেল করে সেখানে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। ওই সময় সারা উদয়পুরের মানুষ, যারা আপনার সাক্ষী, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, আপনারা সাক্ষী ছিলেন। ওই সময়ে দীর্ঘ প্রায় আজকের দিনে বোধহয় 60 ইয়ার্স উপরে যে ত্রিপুরা সুন্দরী এই মহকুমা হাসপাতাল, তখন এটাই ছিল আমাদের কাছে একমাত্র মানুষের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য একমাত্র হসপিটাল। আজকের দিনে সেটা 60 ইয়ার্সের বোধ অ্যাবাভ হয়ে গেছে। সেই 2013 সালের কথা বলি আমি, এর আগের থেকে শুরু হয়েছে সেই হসপিটালকে বন্ধ করে দিতে হবে। সেই হসপিটাল থাকবে না, তাকে সেখানে কোনো একটা কিছুতে সরকার করবে, সে কিন্তু হসপিটাল বন্ধ করে দেবে। এই হসপিটাল শুধু উদয়পুরের মূল শহর নয়, এটা মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে বিধায়ক বসে আছেন, মহারানী থেকে শুরু করে, দাতারাম থেকে শুরু করে, চন্দ্রপুর বাগ এদিক থেকে শুরু করে, মাতারবাড়ি এলাকার গর্জি থেকে শুরু করে কাকরাবন বিধানসভার বিধায়ক বসে আছেন, সেখানে মির্জা থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলোর, বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর, পিত্রা, সেখানে বাকি যেখানে আরও জায়গা আছে, গ্রামগুলো আছে, আর উদয়পুরের সবটা আশপাশ থেকে কিন্তু এই চিকিৎসা পরিষেবা দিনে রাত্রে যখনই সম্ভবত তখন সে তো এর মাধ্যমেই চিকিৎসা পরিষেবা পেত। কি উদ্ভট চিন্তা! 2013 সালের নির্বাচনের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহাশয় ডিস্ট্রিক্ট হসপিটালে শুভ উদ্বোধন করেন, বা ইলেকশনের 1.5 বছর আগে। 1.5 বছর আগে উনি করেছেন, তখন হসপিটাল কমপ্লিট হয়নি। তড়িঘড়ি ইলেকশন এসছে, ওই হসপিটাল চালু করতে হবে, আর এই ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালকে বন্ধ করে দিতে হবে। এবং এই পরিকল্পনা নেওয়ার পরে মাতা ত্রিপুরা সুন্দরী আছেন, তো ওনার নামেই তো ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল। সেই 2013 সালে নির্বাচনে এই উদয়পুরের মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন, তারপরে এটা রুখে দেওয়া হয়েছে, বন্ধ করা যাবে না। আমি এখানে দাঁড়িয়ে 2014 সালে মনে হয় 13 ওই সময় পরে আমিও ছিলাম, বিধায়কের সব আমন্ত্রণ পেয়েছিলাম। আমি এখানে সুন্দর মতো ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি এই উদয়পুরেরই
আপনার জন্মভূমি, আপনার কাছে উদয়পুর মানুষ অনুরোধ নয়, আপনার কাছে মানুষের ভিক্ষা চাইছে যে হসপিটালকে বন্ধ করবেন না। এই হসপিটালের জন্য মানুষের, আপনি ডিস্ট্রিক্ট হসপিটাল করেছেন, ওইটাকে চালু করা হোক, কিন্তু এই হসপিটাল বন্ধ করলে প্রচুর মানুষের এই চিকিৎসা পরিষেবার থেকে ব্যাহত হবে। ডেভেলপমেন্ট কাকে বলে? মানুষকে সুযোগ দিতে হবে, মানুষের সুযোগ পেতে হবে। আজকে সারা রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবাকে আমূল পরিবর্তন করে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমাকে বলতে হবে না, ডিটেলস বলেছে। সারা রাজ্যব্যাপী কোথায় কী ট্রিটমেন্ট, আপনি যে ট্রিটমেন্ট আমরা পাইনি কোনোদিনও, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে ক্যান্সারের সমস্ত বিনা পয়সা ট্রিটমেন্ট থেকে শুরু করে আরও নতুন নতুন ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। তো সেখানে এই জায়গাতে ওনাকে রিকোয়েস্ট করার পরে আমি এখানে আমার বক্তব্যের মধ্যে আমি শুনুন রিকোয়েস্টটা ঠিক এভাবে বলেছি, আপনি পারেন, আপনি দিলে রাজ্যের মানুষের, এই উদয়পুরের মানুষের কল্যাণ হবে। উনি ভাষণে আমাকে তির্যক দিতে বলেছেন, এটাকে আপনার এখানে বলা উচিত হয়নি, এটা সেই জায়গা নয় বলার জন্য, এখানে এসেছি রাজস্বী উদ্বোধনের জন্য। তো আমাকে আজকে সেই কথা মনে হচ্ছে এই কারণে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে হাত দিয়ে শুরু হচ্ছে আগামী দিনে 43 কোটির ওপরে, এবং আগামী দিনে আরও ইলেকট্রিফিকেশন বাকি অনেক কিছু খরচ হবে। আলটিমেটলি না, আমার যত জানা আছে প্রায় 70 কোটি টাকা ব্যয় হবে এই হসপিটাল তৈরি করতে, এবং আর এই হসপিটাল আগামী দিনে কোনো ব্যক্তি আসবেও না, আর হসপিটাল বন্ধ করার গল্প তাদের মধ্যে থাকবে না। আজকে তাই এই দিনে এতটুকু না বললে এটা অপূর্ণ থাকবে, সম্পূর্ণ হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর এই সহানুভূতি, ইচ্ছা আজকে উদয়পুরের মানুষের দীর্ঘদিনে আশা আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। সঙ্গে এটাও বলেছি যে ডিস্ট্রিক্ট হসপিটাল করেছেন, এখানে যারা ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রিটমেন্ট করতে যান বা গিয়েছেন কখনো, ওরা বলতে পারবেন সে হসপিটালে কী অবস্থা করে রেখেছে। শিশু বিভাগ, এবং সেখানে মানুষের সেখানে যেতে হয়, না গিয়ে কী করবে। কিন্তু সেই ব্যবস্থার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবার মুখ্য চেষ্টা করেছেন। এখানে মাননীয় সচিব মহাশয় বসে আছেন, বারবার চেষ্টা করেছে যে ডিস্ট্রিক্ট হসপিটালে কোনো কিছু পরিবর্তন না করলে এখানে উপযুক্ত চিকিৎসা পরিষেবা মানুষ পাবে না। চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা যে ব্যবস্থা সেখানে পরিবর্তন হবে না, ভাঙতে হবে পুরোটা, পুরো ডিসমেন্টেলিং করতে হয় যদি এটাকে সঠিক জায়গায় ট্রিটমেন্টের অবস্থা আনতে হয়। কিন্তু সেখানে গেলে মানুষ এই মুহূর্তে মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে। সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখার পরে মুখ্যমন্ত্রী মহোদয় এটা অনুমোদন দিয়েছেন যে নতুন করে ডিস্ট্রিক্ট হসপিটাল নতুন বিল্ডিংয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া হবে, এবং তার জন্য আজকে টেন্ডার কল করা হয়েছে, প্রায় 100 কোটি টাকার টেন্ডার অলরেডি অ্যাকসেপ্টেড, এবং সেখানকার চিকিৎসা পরিষেবা এই গোমতী জেলার কথা বলছি, সারা রাজ্য তো চলছে। ঠিক তেমনি আরেকটি প্রকল্প আমি মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আজকে আমাকে স্বপ্ন স্মরণ করতে হচ্ছে, হরিয়ানন্দ স্কুল, আজকে ইংলিশ মিডিয়াম স্কুল, 65 জন স্টুডেন্ট, একটা বড় বিশাল পপুলেশনের মাঝখানে স্কুলটা, 65 জন স্টুডেন্ট, 35 টিচার্স, 65 জন ছাত্রকে পড়াশোনার জন্য 35 জন টিচার ছিল। হঠাৎ করে কি মনে হলো যে এখানে বোধ হয়, জানি না, ওই এলাকার মানুষকে বোধহয় পছন্দ হয়নি তৎকালীন সরকারের, বলতে বাধা নেই, সেখানকার কাউন্সিলর যারা কাউন্সিলর হয় সেখানে আর ওনাদের পছন্দ মতো লোক হয়নি, আজ পর্যন্ত হয়নি, দীর্ঘ 35-40 বছর আজ পর্যন্ত হয়নি। তো এটা কি কারণ আমি জানি না, সেই স্কুলটা বন্ধ করে দিতে হবে। আমি বিধানসভায় দাঁড়িয়ে আমি অনুরোধ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এইটা আবার ওনাকে, উনি আবার ওই স্কুল মাঠে খেলাধুলা করতেন, ওনার ছোটোবেলাকার ওই স্কুলের মাঠে উনি কাটাতেন অধিকাংশ সময়, এবং ওনাকে আমি গিয়ে রিকোয়েস্ট করেছি প্রথম যে আপনার কাছে অনুরোধ, আমি স্কুলটাকে বন্ধ করবেন না, এটা তো আপনি পড়েননি, কিন্তু আপনি এখানকার এই এলাকারই মানুষ আপনি। উনি বলেন তুমি বলো না, তুমি যাকে এখানে যা বিধায়ক আছে নাম নিচ্ছি, মাধববাবু আছে, যাও রতনবাবুকে বলো,
এরকম বলে বলে আমাকে একটা অ্যাডভাইস করলো, আমি ভাবলাম বাইরে নিশ্চয় করার ইচ্ছা ওনারা আছে, তারা বোধহয় করছে না। তো অনেক বলেছি টলেছি, এরপরে কয়েকদিন পর দেখা গেল যে উনি বিরাট সাঙ্গপাঙ্গ নিয়ে স্কুল উনি দেখছেন, ঘুরছেন। মনে মনে আমি খুশি হয়েছি যে যাক, এটা কথা রাখছি, স্কুলটা বোধহয় চালু হবে। দুর্ভাগ্য, গিয়ে ডিসিশন নিচ্ছে এটা খুলে এটা বন্ধ করে দিতে হবে, দিয়ে সিআরপিএফ ক্যাম্প করে দাও। আরে সিআরপিএফ ক্যাম্প করে দেবে? সেই স্কুল আজকে 14 কোটি টাকার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন, বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে। আজকে তার স্টুডেন্ট সংখ্যা 1000 অ্যাভাব, আপ টু 1200 বোধহয় পৌঁছে গেছে। উদয়পুরের বেশ কয়েকটা স্কুলের মধ্যে অন্যতম স্কুল হিসাবে হরিয়ানন্দ ইংলিশ মিডিয়াম স্কুল আজকে স্বীকৃতি লাভ করেছে। খেলাধুলা থেকে শুরু করে সে ব্যবস্থা আজকে স্কুলে হয়েছে। তো ওই অতীতকাল মনে পড়ে, অতীতটা সব মনে পড়ে। কারণ এটা আজকে এমন দিনে, যে শুভ দিনে সেটা না বললে, এবং তাদের সেই জনের ইচ্ছা, তাদের যে ডেভেলপমেন্টের বিপরীতে চলে, তাদের ইচ্ছাটা চলবে, তাদের পছন্দটা চলবে, তাদের পছন্দের লোক আছে কি নেই সেটা তারা বিচার বিশেষ, ডেভেলপমেন্ট নয় তাদের কাছে বড় কথা ছিল না। আর এটা বাকি তো বলে লাভ নেই, সামনে আরও শুনবেন আপনারা, অনেক কিছু দোষ দিচ্ছে আমাদের সারাদিন বসে বসে। কয়েকদিন আগে দেখেছি জিতেন্দ্র বাবু, যিনি অপোজিশন লিডার, দুনিয়ার কথা বলছেন এটা সেটা বিভিন্ন রকমভাবে। যা কিছু করে গেছে বিগত দিনের ওইরা কয়েকটা আইটেম, শত শত কোটি টাকা শুধু তাদের জন্য আজকে রাজ্য সরকারের দুরবস্থা হচ্ছে, যেখানে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোর্টে পাঠিয়েছে তাদের এই কেসগুলো, আজকে সেখানে আমাদেরকে দিয়ে সেখান থেকে বাঁচতে হচ্ছে, ত্রিপুরাকে বাঁচাতে হচ্ছে। সরকার বাঁচবে না, রাজ্যের মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা হচ্ছে। আর বড় বড় করে লেকচার দিচ্ছে। কয়েকদিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে টোটাল ব্যাখ্যা করো, কী কী করা হয়েছে সেগুলো ব্যাখ্যা করে মানুষের সামনে বলতে শুরু করো। আজকে এগুলো বলেন, উনি আর কখনো ফিরবেন না। সারা রাজ্যে ডেভেলপমেন্ট যা করার চেষ্টা করেছে, ডেভেলপ না করে সারা ভারতবর্ষের মাটি থেকে চলে গেছে, আর কোথাও ফিরবে না। কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রীর সমস্ত সহযোগিতা রাজ্যে মানুষের জন্য করছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজ করে চেষ্টা করেছি। শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এগিয়ে চলেছে। অতদিনের পচা গলাকে মুক্ত করে সেখানে 7-8 বছরে সম্পূর্ণ হতে পারে না, দীর্ঘ 35 বছর ছিল তারা। কিন্তু তারা কি করেছে, সেটাকে থেকে বের করে এনে তাতে একটা উপযুক্ত জায়গায় পৌঁছানোর জন্য সময় লাগবে, এবং সেই মোতাবেক আমরা কাজ করছি। আমরা আগামী দিন সেটা করে লাগাব। তো সুতরাং আমি আপনাদের পক্ষ থেকে, সারা উদয়পুরের মানুষ, গোমতী জেলার পক্ষের মানুষের থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণামের সঙ্গে আপনাকে মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই যে বঞ্চিত উদয়পুরকে, দীর্ঘদিনের বঞ্চনার শিকার হয়েছিল উদয়পুর, মাতা ত্রিপুরেশ্বরীর পুণ্যভূমিকে, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে কখনো, মাকে কখনো তারা ভক্তি শ্রদ্ধা দেখাতে কেউ দেখেনি। একজনও বলতে পারবেন না কখনো তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার কখনো মন্দিরের উপরে 2টো সিঁড়িতে পা দিয়েছে, কখনো দেয়নি। তাদের কাছে অন্য আশা করে লাভ নেই। আজকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সেজে উঠেছে। কিছুদিন পরে যেখানে 51 শক্তিপীঠ তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে সেটা শুরুয়াত হয়েছে। দিদিগুলোর কোনো উন্নতি দেখে নিন, কখনো দিদিগুলো উন্নতির প্রস্তাব রেখেছিল? তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এখানকে তারা জন্ম করে উদয়পুরে। আজকে প্রয়াত যথেষ্ট প্রভাবশালী মন্ত্রী ছিলেন কেশববাবু, মাধববাবু ছিলেন, রতনবাবু। এরা উদয়পুরের মানুষ প্রত্যেকে, এরা বাইরের থেকে আসেনি কেউ। তার ডেভেলপমেন্ট, আজকের ডেভেলপমেন্ট, সেটা আপনাদের চোখে বিচার করতে হবে, এই উদয়পুরের মানুষের চোখে বিচার করতে হবে যে কী অবস্থায় ছিলেন, তার পরিবর্তন হচ্ছে, কোথায় হয়েছে, আগামী দিন কী পরিবর্তন হতে যাচ্ছে। তাই আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমি আবারও ধন্যবাদ দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা সকলে হাততালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিবাদন করুন।
এবং শেষের পর আরও বলি, আর দুটো জিনিস তো আমি বলেছি একটু আগে, যে ডিস্ট্রিক্ট হসপিটালের জন্য কি করেছেন উনি। এই জায়গাতে উদয়পুরে উনি আরেকটি অভিনব, যেটা আমরা ভাবতেও পারিনি, আমরা কল্পনা তো আনতে পারিনি, যে আয়ুর্বেদিক কলেজ উনি ঘোষণা করেছেন, যা কয়েকদিনের মধ্যে আবারও মাননীয় মুখ্যমন্ত্রী এই উদয়পুরে এসে কয়েকটি এই প্রকল্পের তিনি আবার শুভ দাস বলুন আপনাদেরকে সামনে রেখে। আমি তাই আবারও অভিনন্দন। আপনাদেরও গতকালের বহু অসুবিধার পরে একটা বিশেষ কারণে যে আজকের এই অনুষ্ঠান কালকে স্থগিত রাখা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহতে আজকে আমরা করেছি। অতীব দুঃখের সঙ্গে জানাচ্ছি, যেখানে যা হলে যারা আছেন তার বাইরেও ঠিক হলের মতো মানুষ বাইরে অপেক্ষা করছিলেন। আমরা এই হলে, কারণ বৃষ্টির দিনে এখানে করার কথা ছিল, কেবি স্কুল গ্রাউন্ড করার কথা ছিল, কিন্তু প্রতিদিন যেভাবে বৃষ্টি চলছে সেখানে আমরা সেই দায়িত্ব নিতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রোগ্রাম শুরু করে যদি মাঠে গিয়ে প্রোগ্রাম বন্ধ করে দিতে হয় তাহলে এই শুভ উদ্বোধন হবে না, বরং চলো অল্প মানুষের মধ্যে আমরা হলেই করি। কিন্তু আজকে সেখানে দিনের পরিবেশ খুব ভালো ছিল, এরকম জানলে তো আমরা এখানেই করতাম। তাই আমি আপনাদের সকলের আগমন এবং যারা বসতে পারেননি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে। এবারে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে ওনার মূল্যবান বক্তব্য সকলের সামনে তুলে ধরার জন্য। সবাইকে সর্বপ্রথম নমস্কার। আজকে গোমতী জেলার বিভিন্ন যেসব ডেভেলপমেন্টাল প্রকল্পের যে উদ্বোধন হলো এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের যে অনুষ্ঠান রাজস্বী হলে, সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রী প্রণজিৎ সিংহ রায়, অনারেবল মিনিস্টার ফিন্যান্স এবং অন্যান্য দপ্তরের, এবং বিস্তারিতভাবে উনি আলোচনা রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়, উনিও ওনার বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনারেবল সভাধিপতি গোমতী জেলা পরিষদের শ্রী দেবরায় মহোদয়, আমাদের মাতাবাড়ি কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় মহোদয়, উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক কাকরাবনের শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, এখানে উপস্থিত উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের যিনি চেয়ারপারসন শ্রী শীতলচন্দ্র মজুমদার মহোদয়, উপস্থিত রয়েছেন শ্রীমতী সবিতা নাগ, বিশিষ্ট সমাজসেবী, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কিরেন গিত্তে, হেলথ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি এবং অন্যান্য দপ্তরে উপস্থিত ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তর, শ্রী ঋষভ, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ গোমতী ডিস্ট্রিক্ট, শ্রী রিঙ্কু লাতের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর গোমতী ডিস্ট্রিক্ট, এবং এখানে যারা বিভিন্ন স্তরে যারা জনপ্রতিনিধিগণ আমার সামনে রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত, বিভিন্ন দপ্তরেরও বিভিন্ন যারা লাইন ডিপার্টমেন্টের সব আধিকারিক এবং কর্মচারীবৃন্দ, এলাকাবাসী, মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যি একটু আনন্দের দিন, কারণ যেভাবে আমার পূর্ববর্তী যারা বক্তারা আছেন তারা বলেছেন এখানে, এবং ওনারা সবাই খুশি, নিশ্চয়ই আপনারাও খুশি। ত্রিপুরা সরকারের যে চিন্তা ভাবনা এবং যেভাবে ডেভেলপমেন্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় দিকে নজর রেখেছেন, এবং উনি যেভাবে আমাদের আশীর্বাদ করছেন, আমরাও ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরাও কাজ করি, চলছে এখানে। আমাদের
নাগরিক জীবনের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে উন্নয়ন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আমাদের কেন্দ্রেই হোক, আমাদের বিভিন্ন যে রাজ্যগুলোতে আছেন, খালি দেখবেন ডেভেলপমেন্ট। বহু জায়গায় আমি প্রায়শ যাই, যেসব জায়গায় আমাদের যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যতগুলো সরকার আছে, যেখানে যাই আমি এক এক সময় অবাক হই যে এত সুন্দর, যে জায়গায় আমার আগেও দেখা ছিল, টোটালি পরিবর্তন হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীজির এই 12 বছর ওনার যে সময়কাল, সেটাতে আমরা দেখলাম শুধু উন্নয়ন এবং সেই উন্নয়ন শুধু মানুষের, যে সাধারণ মানুষের তাদের বিভিন্ন যেসব স্কিমগুলো আছে, তাদের সুবিধাগুলো যেভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সত্যিই আমি বলবো যে ভারতীয় জনতা পার্টির সরকার যে একটা ইতিবাচক পরিবর্তনের কথা সবসময় চিন্তা করেন, সেটা কিন্তু আজকে কিন্তু দেখা যায়। সেটা আজকে কোথাও না কোথাও এখানে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কুবাবু বলেছেন যে উনার এখানেও আমি গিয়েছি, সেখানে সেটাও প্রায় গত বছর আমি 200 কোটি টাকার সেখানে প্রজেক্ট সেখানে উদ্বোধন করেছি, ফাউন্ডেশন লে করেছি। কোথাও না কোথাও আপনি দেখবেন যে আমি কোথাও এভরিডে আমি যাচ্ছি কোথাও, এবং এতে করে প্রমাণ করে যে আমাদের যে কর্মসংস্কৃতির যে একটা পরিচয়, সেটা কিন্তু আজকে আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি, এবং সাধারণ মানুষ সেটা কিন্তু গ্রহণ করছে এবং দেখছেও। আজকে এখানে একটু আগে এ বিষয়ে আমাদের সেক্রেটারি মহোদয় পুরো আলোচনা রেখেছেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের যে সেকেন্ড ফেজে এখানে নিরাময় ল্যাব নেটওয়ার্ক এবং স্টপ ডায়রিয়ার কর্মসূচি আজকে উদ্বোধন হলো। আপনারা জানেন যখন এটা শুরু করা হয়েছে, আপনারা এর আগে এই বিষয়ে কথা হয়েছে, যত মৃত্যু হয় দেখা যায় যে নন কমিউনিকেবল ডিজিজ 65% পপুলেশনের, তাতে করে তারা মারা যান এবং এফেক্টেডও। সেগুলোর যেমন আছে আপনার ধরুন হাইপারটেনশন, ক্যান্সার, ডায়াবেটিস, আপনার সিওপিডি, আপনার সিকেডি, তাছাড়া আছে আপনার যেমন অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এরকম অনেকগুলো আছে যেগুলোকে বলা হয় যে নন কমিউনিকেবল ডিজিজ। আমরা তো খালি ডিজিজ বলি, কিন্তু এইগুলো কিন্তু হাইপার টেনশনই হোক, সব কিছুতে এইগুলো নিয়ে আমরা একটা চিন্তা করলাম যে এত যখন সমস্যা, কয়েকটা রাজ্যের মানে আমরা দিল্লির থেকে বলা হয়েছে, তার বিষয়ে যখন ওনারা এই বিষয়ে আলোচনা রেখেছেন, সে আলোচনার মধ্যে আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে যে রিপোর্ট, সেই রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরা এর মধ্যে যুক্ত। তখন আমরা এটাকে শুরু করি এবং প্রাথমিক পর্যায়ে এই যে রোগ শনাক্তকরণ, অর্থাৎ আমরা সবসময় জানি যে রোগ হওয়ার আগেই যদি আমরা তাকে শনাক্ত করতে পারি তাহলে কিন্তু রোগটা আর বাড়তে পারে না। তো সেই জায়গায় 30 বছরের ঊর্ধ্বে যারা আছে, এই 30 বছর ঊর্ধ্বে যারা আছেন তাদের জন্য আমরা বিভিন্ন স্ক্রিনিং করেছি। প্রতি বছর 15 লক্ষ লোকের টার্গেট নেওয়া হয়েছে এবং এতে করে আমরা সুস্থ ত্রিপুরা, আমরা বারবার বলি যদি এইগুলো আমরা না করি, সুস্থ যদি মানুষ না থাকে তাহলে কি করে সুস্থ ত্রিপুরা হবে? তো তাদেরকে সুস্থ রাখার জন্য আমরা এই যে অভিযানটা আমরা শুরু করেছি, এটা একটা মডেল আমরা নিয়েছি। সেই মডেলটা কি? সেটা হচ্ছে হাব অ্যান্ড স্পোক মডেল। এবং হাব অ্যান্ড স্পোক মডেলটা কি? একটা সাইকেলের মতো। সাইকেলের যেমন একটা প্রধান কেন্দ্র থাকে আর তার থেকে স্পোক বেরোয়, অর্থাৎ বিভিন্ন যেসব আমাদের যে পিএসসি হোক, আমাদের সাব ডিভিশন লেভেলে হোক, আমাদের যে কমিউনিটি হেলথ সেন্টারে হোক, যে মেইন হসপিটাল থেকে এই যে সাইকেলের মতো এই যে হাব অ্যান্ড স্পোক মডেল, সেটা আমরা নিয়েছি। এই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা রেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা, যে মানুষকে এখন আর বাইরে ল্যাবরেটরি টেস্টের জন্য বাইরে যেতে হবে না। এগুলো তো হচ্ছে, কিন্তু তার জন্য টেস্টের জন্য বাইরে যেতে হবে না, এতে করে প্রচুর পয়সাও খরচ হয়। এবং আমাদের কিছুদিন আগেও আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানেও বারবার বলছে ডিজিটালের মাধ্যমে, ডিজিটাল ইন্ডিয়া, মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন, প্রযুক্তিকে ব্যবহার করে
যদি ঘরে বসে আপনার সমস্ত রিপোর্ট চলে আসায়, তাহলে একদিকে আপনার সময়ও বাঁচবে, আবার আরেক দিক দিয়ে আপনার খরচাও কমবে। সেই দিশায় আমরা ডিজিটাল ত্রিপুরা এবং এই যে হাব অ্যান্ড স্পোক যেটা আমরা মডেল আমরা সেটা নিয়েছি, এবং এতে করে আমরা আজকে স্বাস্থ্য ব্যবস্থার যেভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করছি, আগামী দিন আরও করব। কিছুদিন আগে আপনারা দেখেছেন আগরতলা শহরে একটা আরবান যে সিভিক যে হসপিটাল শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমরা সেখানে করেছি। সাধারণ মানুষ সেখানে যদি যান, আমরা সবাই আইএলএস বা অন্যান্য বড় বড় কর্পোরেট হসপিটালগুলোতে সবাই যায়। ওই হসপিটাল 50 বেডের এখন শুরু করেছি আমরা, এবং এই 50 বেডের যেটা শুরু করেছি, আপনারা যদি সেখানে যান, গিয়ে দেখবেন তার সমস্ত ডিপার্টমেন্টের এখন যেভাবে ওখানে আধুনিক ব্যবস্থা, এয়ার কন্ডিশন থেকে আরম্ভ করে সব ব্যবস্থা সেখানে রয়েছে। এবং শুধু তাই না, সেখানে সকালেও ওপিডি খোলা থাকবে, বিকেলেও সেখানে ওপিডি খোলা থাকবে। এবং এই যে ব্যবস্থা আমরা বলেছি প্রথমে এখানে শুরু করছি, আগামী দিনে এটা যদি ঠিকভাবে চলে তো নেক্সট আমরা বিভিন্ন যে আমাদের আরও আগরতলা বাদ দিলে আরও যে 19টা আমাদের নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আছে সেখানেও আমরা এইভাবে আমরা শুরু করব। এবং আপনারা এই মডেল যদি আমরা সব জায়গায় ইমপ্লিমেন্ট করি, একদিকে সরকারি যে অন্যান্য হসপিটালগুলো আছে তাকেও মডার্নাইজেশন করা, কর্পোরেট স্টাইলে ওই ধরনের হসপিটাল করা, তো মানুষ যেটাকে চয়েস করবে, আননেসারি অন্যান্য বেসরকারি যেসব কর্পোরেট হসপিটালগুলো আছে সেগুলোতে যাবে না। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের গ্রামোন্নয়ন হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা হোক, শ্রম দপ্তরের বিভিন্ন বিষয়ে আজকে এখানে 11টি যে প্রকল্পের উদ্বোধন হয়েছে, তার মধ্যে 5টি প্রকল্পের উদ্বোধন এবং 6টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর। এবং এতে করে প্রায় কত টাকা খরচ করা হয়েছে? 105,43,41,000 টাকা। গত অর্থবর্ষে আপনাকে বলছি, শুধু গত অর্থবর্ষে আমি প্রায় বিভিন্ন জায়গায় ভিত্তিপ্রস্তর এবং এই ধরনের প্রকল্প উদ্বোধন করেছি প্রায় 1,500 কোটি টাকা গত এক বছরেই। গত বছরে আমি করেছি। আর এই বছরে আপনারা শুনে খুশি হবেন যে এই বছরে আমি 121 কোটির উদ্বোধন আর শিলান্যাস করেছি। আর আজকে আপনাদের এখানে আবার যুক্ত হলো এই যে 100 কোটি টাকার উপরে। তো সব জায়গায় আমরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমরা বলছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার যতক্ষণ ধরে ডেভেলপ না করা যাবে ততক্ষণ ধরে উন্নয়ন হবে না। আমাদের বাজেট কত ছিল আগে? আমাদের 27,000 কোটি টাকা বাজেট ছিল, সেই জায়গায় 27,000 কোটি থেকে আমরা গত বছর আগের বছর আমরা সেটাকে 32,000 কোটি টাকা করেছি। এরপর গত বছর আমরা সেটাকে 34,000 কোটি টাকা করেছি। এত লাভ দিয়ে এত জাম করা এটা চারটিখানি কথা নয়। অর্থাৎ আমরা ঠিকভাবে কাজ করছি, ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের সরকার কাজ করছে, এতেই প্রমাণিত হয়। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা আস্তে আস্তে করে অনেক বাড়িয়েছি। গত বছর আগের বছর 7,000 কোটি টাকা ছিল। কিরণজি বলছিলেন আমাকে এইবার আমরা যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি প্রায় 10,000 কোটি টাকা আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচারে রেখেছি, এবং এই কারণেই এগুলো কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের যে দৃষ্টিভঙ্গি এতে কিন্তু প্রমাণ হয় এই সরকার যেভাবে মানুষের জন্য চিন্তা ভাবনা করছে আগামী দিনও করবে, এবং এটাই স্বাভাবিক। কারণ আমাদের যিনি গাইড করছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদীজি। কারণ উনি সব কিছু দেখছেন ঠিকভাবে, কোন প্রদেশ ঠিকভাবে কাজ করছে না করছে এরকম। আপনারা কিছুদিন আগে 9 তারিখ এবং 10ই জুলাই হাপানিয়ার মধ্যে একটা আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ, সেখানে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ হয়েছে। আমরা ভেবেছিলাম, আমরা টার্গেট করেছিলাম 500-র মতো যারা ইনভেস্টার্স তারা আসবে। এখানে শিল্পপতির থেকে আরম্ভ করে বিজনেসম্যান থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়ালের সবাই আসবে। কিন্তু আপনারা শুনে নিশ্চয়ই পেপারে দেখেছেন আপনারা 500 কোথায়, সেখানে 1200 লোক, 1200 জনের মতো লোক
সমস্ত দেশ বিদেশ থেকে, শুধু দেশের না, বিভিন্ন প্রদেশ এবং বিদেশ থেকেও লোক, জায়গা দেওয়ার উপায় ছিল না সেখানে। আমরা টার্গেট করেছিলাম মাত্র কত? আমরা টার্গেট করেছিলাম 1 লক্ষ কোটি টাকার সেখানে মৌ হবে। সেটা গিয়ে কত দাঁড়ালো? 1,21 কোটি টাকার উপরে সেখানে আমাদের এই মৌ হয়েছে। শুধু গত বছরে আপনারা দেখুন আমাদের মৌ হয়েছে কত? প্রায় 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা গত বছর আমাদের, শুধু 1 বছরেই আমাদের সেখানে মৌ হয়েছিল 8,000 কোটি টাকা। এর মধ্যে গ্রাউন্ডিং হয়েছে। এই যে আমাদের যে আগের বছর গ্রাউন্ডিং, এই বছরের যে এতগুলো টাকার মৌ হলো, সেটাকে যাতে গ্রাউন্ডিং হয়, অর্থাৎ বাস্তবায়ন হয়, সব জায়গায় মানুষ যেন পুঁজি লাগায়, তাকে জায়গা দেওয়া ইত্যাদি যেসব ব্যবস্থা, আমাদের এতগুলো পলিসি আমরা করেছি। এই পলিসির কারণে আজকে মানুষ কিন্তু এখানে আসছে। আপনারা দেখেছেন পুষ্পবন্ত প্যালেসের ঘটনা, আপনারা জানেন। প্যালেস এটা মানে হোয়াইট এলিফ্যান্টের মতো অবস্থা, সেটা রক্ষণাবেক্ষণের প্রবলেম হচ্ছিল। সেটাকে আমরা একটা 5 স্টার হোটেল বানাচ্ছি। সেখানে ডাইরেক্ট কিছু লোকের, প্রায় 200 জনের লোকের মতো চাকরি হবে। শুধু তাই নয়, এই প্যালেস যে প্রথম কোনো গভর্নমেন্টের সাথে, এই ISCL যে টাটা গ্রুপের, তারা আমাদের সাথে এই মৌ করেছে। তাতে করে কি সুবিধা হবে? সারা পৃথিবীর লোক এখানে আসবে। ইভেন তাদের যে চেইন আছে, সেই চেইন সিস্টেমে বিদেশ থেকে প্লেন নিয়ে আসবে এখানে এই ত্রিপুরাতে আসবার জন্য। তো ওখানে তো থাকবেন, শুধু ওখানেই বসে থাকবেন, এক তো এমপ্লয়মেন্টেও হবে, আবার সেখান থেকে তারা মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে আসবেন, তারা বিভিন্ন আমাদের যে পর্যটনের যে জায়গাগুলো আছে সেখানে যাবে। তাতে করে যারা বেভারেজ দিচ্ছে তাদেরও লাভ হবে, যারা গাড়ির চালক আছেন তাদেরও লাভ হবে, গাড়ির যারা মালিক তাদেরও লাভ হবে। একটা গেম চেঞ্জার হিসাবে এই কাজ হচ্ছে। আগামী দিন আপনারা দেখবেন ত্রিপুরাটা কোন জায়গায় যায়। এবং তার জন্য কিছুদিন আগে যখন এটা ভিত্তিপ্রস্তর হলো, আমাদের মাননীয় গৃহমন্ত্রীজিও এসেছিলেন। তো একের পর এক আমরা যে চিন্তা ভাবনা করছি, এখানে গত 22 তারিখ সেপ্টেম্বরের 2025-এ আপনারাও নিশ্চয়ই অনেকে ছিলেন, যখন আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে বললাম যে আমরা প্রসাদ প্রকল্পে, আমাদের টাকা কম হয়েছিল, প্রসাদ প্রকল্পে যে টাকা পেয়েছি, এই মন্দিরের যে নতুনভাবে তৈরির যে ব্যবস্থা, সেটা সম্ভব হচ্ছিল না। আমাদের বাজেটের থেকে প্রায় 17 কোটি টাকার মতো আরও এক্সট্রা সেখানে লাগিয়ে সেটাকে সম্পূর্ণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেটা উদ্বোধন করেছেন। আজকে ফুটফল কত হয়েছে, বেড়েছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে জিজ্ঞেস করছিলেন কীরকম এখানে পুণ্যার্থীরা আসেন। আমি বললাম এই এত সংখ্যক আসে মাসে, কিন্তু আপনি যেহেতু এসছেন দেখবেন এবার বেড়ে যাবে। আমি খবরও নিয়েছি, সত্যিই বেড়ে গেছে। আমি সমস্ত ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রী, সমস্ত ভারতবর্ষের রাজ্যপাল, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, তাদের কাছে আমি চিঠি দিয়েছি শুধু মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শন করার জন্য। এবং দেখা গেছে বহু লোক, বহু মুখ্যমন্ত্রী এবং তারা ডিজায়ার করছে যে এখানে আসার জন্য। ওনারা আসছেন, আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দির সম্পর্কে এখন মানুষ জানছে। তো আস্তে আস্তে করে এখানে 51 শক্তিপীঠের কথা বলা হয়েছে, রিপ্লিকা আমরা তৈরি করছি বন্দুয়ারে। সেটা যখন হবে, আমার কাছে যা খবর আছে, সবচেয়ে যে মানে এশিয়ার মধ্যে না, বিশ্বের মধ্যেও যেটা বলা হয়েছে, সেদিন আমরা দেখলাম যে নটরাজের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হবে। একটা আধ্যাত্মিক সেন্টার আপনাদের এই গোমতী জেলাতে হতে যাচ্ছে। তার ভূমি পূজন আমরা করেছি, আমি খবরও নিচ্ছি কাজের অগ্রগতি কতটুকু হবে। কাজেই আমাদের এই যে উন্নয়ন, ভারতীয় জনতা পার্টির যে উন্নয়ন, সেটা কিন্তু শহর না, বিভিন্ন গ্রাম পাড়া প্রতিটা ঘরে যাতে পৌঁছাইতে সেই ব্যবস্থা আমরা, প্রতিটা ঘরে ঘরে পৌঁছক সেই জনকল্যাণমূলক প্রকল্প আমরা শুরু করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির যে অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আমরা ভাবতেও পারি না যে উনি যখন এখানে এসে বলেছিলেন যে আমি আপনাদেরকে হীরা মডেল দেব, আজকে সেই হীরা মডেল আমাদের দিয়েছে। ভারতবর্ষের এখন ত্রিপুরাকে মানুষ কিন্তু এখন চিনতে পেরেছে যে ত্রিপুরাতে কি কি আছে, সেই বিষয়ে মানুষ এখন ত্রিপুরা সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে। ফ্ল্যাগশিপ প্রকল্পের কথা যদি বলি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা,
আয়ুষ্মান ভারত, ধরতি আবা জনভাগিদারি অভিযান, প্রধানমন্ত্রী জনমন প্রকল্প, এটা তো আছেই। আমাদের ত্রিপুরা সরকারেরও বিভিন্ন প্রকল্প, আজকে প্রধানমন্ত্রী যে আরোগ্য যোজনা, তার মধ্যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য ঢুকে গেছে। ত্রিপুরা একমাত্র জায়গা যেখানে সারা ভারতবর্ষের মধ্যে এই রকম কিন্তু আর কোনো স্টেট নেই যেখানে সমস্ত মানুষ এই হেলথ ইন্স্যুরেন্সে কাভারেজ আছে। এই মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা করার সুবাদে এখন পর্যন্ত প্রায় 300 কোটি টাকার উপরে যাদের যে ডিমান্ড ছিল সেটাকে আমরা অলরেডি করেছি, এবং মুখ্যমন্ত্রীর নামে যেটা আছে এখানেও প্রায় 50 কোটি টাকা অলরেডি সেটেলড হয়েছে। আমাদের জিএসডিপির কথা যদি আজকে আমরা বলি, গত 6 বছরে, এই 5-6 বছরের মধ্যে আমি বলতে পারি জিএসডিপির যে বৃদ্ধি হয়েছে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু সেকেন্ড বেস্ট। আজকে নীতি আয়োগের কথা যদি বলি, ফ্রন্ট রানার স্টেট হিসাবে নীতি আয়োগ আজকে ডিক্লেয়ার করেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান করেছেন যে প্রাইম মিনিস্টার রিফর্ম এক্সপ্রেস, অর্থাৎ রেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড রিডাকশন, এই আহ্বানের সুবাদে আমরা এত ছোট একটা রাজ্য, এটা সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্মলেস্ট স্টেট, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা প্রথম দফায়ও এই ডিরেগুলেশনে প্রথম হয়েছি, দ্বিতীয় পর্যায়েও আমরা প্রথম হয়েছি। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এবং এত এত বড় বড় রাজ্যগুলো সেটা করতে পারিনি, আমরা কিন্তু সেটা করে দেখেছি। আজকে 350 বা 350টারও আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যেসব জাতীয় আঞ্চলিক পুরস্কার আমরা আমাদের পকেটে কিন্তু সেটা ঢুকেছে। আমার সরকার একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম, এবং আমার সরকার পোর্টালের আমি প্রায় এসে খবর নেই কী অবস্থা, গ্রামে গঞ্জে যখনই কোনো সমস্যা হচ্ছে এই আমার সরকার পোর্টালের মাধ্যমে মানুষ কিন্তু তার সুযোগ সুবিধা পাচ্ছে ইমিডিয়েটলি। তার যে কোনো সমস্যা হলে সেটাকে অ্যাকশন টেকেনের যে বিষয়, তাড়াতাড়ি সেই কাজটা করা, সেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির ওখানে যখন আমি আমার সরকার পোর্টালের বিষয়ে আমি বললাম, ভূয়সী প্রশংসা উনি করেছেন। বন্ধুগণ, আমাদের এখানে ট্রান্সপারেন্সির বিষয় যদি আমরা বলি, আমরা চাই যে ডিজিটাল ইন্ডিয়া, যে ডিজিটাল ত্রিপুরা, যদি আমরা প্রতিটা স্টেট ডিজিটাল না হয় তাহলে কি করে হবে? আজকে ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে ক্যাবিনেট থেকে আপ টু 3 স্তর পঞ্চায়েত পর্যন্ত আজকে আমরা যে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অফিস আমরা করতে পেরেছি। এটা আর কোনো রাজ্যে হয়নি, সাব ডিভিশন লেভেল অবধি আছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আপনাদের এই ত্রিপুরা যে সারিন্দা বাদ্যযন্ত্রী এখানে জিআই ট্যাগ পেয়েছে। আগে আরও আমরা 3টা জিআই ট্যাগ পেয়েছিলাম, এবং সেগুলো হচ্ছে কুইন আনারস, আপনাদের মানে যে আমাদের পেরা, মাতাবাড়ির পেরা, এবং আমাদের যে জনজাতিদের যে রিসা পাসরা, এগুলো নিয়ে আমাদের 4টার মতো আমরা জিআই ট্যাগ পেয়েছি। বন্ধুগণ, আমাদের ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার আরেকটা উদাহরণ আপনাদের সামনে আমি বলতে চাই। সেটা হচ্ছে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য, 96.6% যে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া, আমাদের ত্রিপুরা কিন্তু সেটা করেছে। এর আগে গোয়া এবং মিজোরাম এই দুটো রাজ্য ছিল, কিন্তু পপুলেশনের দিক দিয়ে যদি বলেন তাহলে আমরা কিন্তু অনেক বেশি। আমরা কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমরা আজকে তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে যদি আমি বলি, ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা ফলো করছি, নতুন বিদ্যালয় ভবন বানাচ্ছি, নতুন নতুন বিদ্যালয় আমরা বানাচ্ছি, স্মার্ট ক্লাসরুম, আইসিটি ভিত্তিক শিক্ষা, টিঙ্কারিং ল্যাব, দক্ষতামূলক শিক্ষা, কস্তুরবা গান্ধী বিদ্যালয়, মিশন মুকুল, তাছাড়া নিপুণ ত্রিপুরা, বিদ্যা সেতু কর্মসূচি, এরকম অনেকগুলো প্রকল্প আমরা নিয়েছি। এবং সেন্ট্রাল থেকেও যখন ওনারা আসেন, ওনারা বলছেন যে সত্যিই আমরা খুব আনন্দিত যে এই ধরনের প্রকল্প আগামী যারা প্রজন্ম তাদেরকে যদি গুণগত মান যদি শিক্ষা না দেওয়া যায় তাহলে কোনো দিন সম্ভব হবে না। তো একের পর এক আমরা এই কাজগুলো করছি। আমরা যারা জনজাতিরা আসছেন তাদের জন্য হোস্টেল, অনেকগুলো হোস্টেল আমরা করেছি, প্রায় 100টা জনজাতি হোস্টেলের মধ্যে আমরা স্মার্ট ক্লাসরুমও করেছি। আমবাসা, কাঞ্চনপুর, করবুকে প্রায় 3টে আশ্রম স্কুল করেছি,
তৃতীয় শ্রেণীর থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। আমাদের বিভিন্ন হোস্টেল ওয়ার্ডেন নিয়োগের কথা যদি বলি, আমাদের যে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি বারবার বলছিলেন যে হোস্টেলগুলো আমাদের জনজাতিদের জন্য করা হয়েছে, তাদের হোস্টেল না থাকাতে এখানে অনেক সময় সমস্যা হয়। 100 আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়ে, আমরা এখানে ফিনান্স মিনিস্টার আছেন, আমরা সেখানে ডিসিশন নিয়েছি 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা সেখানে দিয়েছি। ক্রীড়াক্ষেত্রের কথা যদি বলেন, এই বিষয়ে আমার যে পূর্ববর্তী বক্তা আমাদের টিঙ্কুবাবু অলরেডি বলেছেন, বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে আজকে যেভাবে উল্লেখযোগ্য পরিকাঠামো উন্নয়ন হয়েছে, সেটা কিন্তু আগে কোনো দিন সেই দিশায় কিন্তু কোনো সরকার কাজ করেনি। এখানে 9টি সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড হয়েছে, গন্ডা তুইসাতে একটির কাজ চলছে, কাকরাবনের আজকে তো করলাম সেটাও যুগ হলো, এবং জনজাতি কল্যাণ দপ্তর আরও 2টি সিনথেটিক টার্ফ ফুটবল করছে, আরও একটি কাজ চলছে। এরকম হকি মাঠ থেকে শুরু করে আরও সুইমিং পুল ইত্যাদি আজকে, এবং যে কারণে আমাদের ছেলে মেয়েরা কিন্তু এখন ভালো করে তারা যখন পার্টিসিপেট করছে এই ট্রেনিং এবং ইনফ্রাস্ট্রাকচার সুবিধা পাওয়াতে তারা কিন্তু ভালো রেজাল্ট আজকে করছে। আমি স্বাস্থ্য ব্যবস্থার যদি কথা বলেন, আপনারা একবার বলুন যে ত্রিপুরাতে কোনোদিন সুপার স্পেশালিটি হবে কোনোদিন ভেবেছেন কখনো? আজকে এখানে 9টা সুপার স্পেশালিটি এখানে স্টার্ট হয়েছে। আমাদের আগরতলা বা ত্রিপুরার থেকে মানুষ কোথায় কোথায় বাইরে চলে যেত, প্রায় 80% আমাদের রেফার যেটা হতো সেটা এখন সেই 80% কমে গেছে। এটা কিন্তু এমনিতে হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে হোক, সাব ডিভিশনালে হোক, বা আমাদের জিবি হাসপাতালেই হোক, স্টেট হসপিটালগুলোকে আমরা ডেভেলপ করছি, যে কারণে 80% রেফারেল আজকে কমে গেছে সেখানে। এখানে মেডিকেল কলেজের আগে সিট কত ছিল, সেই তুলনায় আজকে 550টার মতো এমবিবিএস সিট হয়েছে। ডেন্টালের সিট আপনার 63, 50 দিয়ে শুরু করেছিলাম, বিডিএসের সিট এখন 63 হয়েছে। আমাদের বিএসসি নার্সিং কলেজ আমরা করতে পেরেছি, এখানে ফার্মেসি কলেজও এখানে রয়েছে। আমাদের একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আপনাদের মাননীয় মন্ত্রী এখানে কি বলেছেন, উনি আমাকে ধন্যবাদ দিচ্ছিলেন যে আয়ুর্বেদিক কলেজ এখানে হচ্ছে তেপানিয়াতে। শুধু এখানে না, আরেকটা হোমিওপ্যাথিক কলেজও যাতে হয় রেন্টার্স কলোনি, সেটাকেও আমরা প্রায় 75 কোটি টাকা করে আমরা দিল্লির থেকে আমরা পেয়েছি। যা চাই তাই। এইমসের জন্য চেষ্টা করছি, আগামী দিন হয়তো এইমসও আসবে। মেডিকেল কলেজ আপনার প্রাইভেট বন্ধন ব্যাংকের যে মালিক উনিও এসেছিলেন, তো ওনার সাথে চুক্তি হয়েছে যে এডিসির মধ্যে একটা মেডিকেল কলেজ হবে, তো 50 আসনের একটা মেডিকেল কলেজ আমবাসাতে হচ্ছে। এখন নতুন যে এনএমসির যে গাইডলাইন, সেখানে বলছেন যে বিভিন্ন যেসব ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেটাকে নিয়ে মেডিকেল কলেজ করা যায়। প্রচুর এইবারের যে ইনভেস্টাররা আসছেন, আমার সাথে কথা হয়েছেন অনেকে, এখন কেউ একটু আগে টিঙ্কুও বলছিলেন আমাদের এখানে কিছু প্রজেক্ট দেবেন। আমাদের সব মানুষ এখন বাইরেও যাওয়ার জন্য প্রস্তুত, সাবরুমে যাবে। এখানে আপনাদের এখানেও বহুত ইউনিভার্সিটি হয়ে গেছে, ওপেন ইউনিভার্সিটি আপনারা জানেন, মাতা ত্রিপুরেশ্বরে ওপেন ইউনিভার্সিটি হয়েছে। তো এরকম বহু জায়গায় মানুষে আমরা নর্থেও দিয়েছি অনেক ইউনিভার্সিটি হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টাররা আসছেন এখানে, এবং আমাদের ত্রিপুরার যে র মেটেরিয়াল সেটাকে ব্যবহার করে ওনারা ইন্ডাস্ট্রি করতে চাইছেন। এতে করে আমাদের ত্রিপুরার মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে। স্বাস্থ্যক্ষেত্রে আমি আবার বলছি যে যেভাবে আমরা কাজ করছি, মানুষের আসল কথা হচ্ছে যে স্বাস্থ্য ঠিক থাকলে সব কিছু ঠিক। হেলথ ইজ অলওয়েজ ওয়েল। আমি আবার সবাইকে এখানে এতগুলো আমরা উদ্বোধন করলাম, এবং এখানে উপস্থিত থাকার জন্য আমি আজকে সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর